এই টপিকসটা দেখো, এই টপিকসটা তোমাদের বইয়ের কত পৃষ্ঠায় দেখো, দেখে নাও। 480 পৃষ্ঠা মেবি। পেয়েছো সবাই? जी सर। এখানে যে বিষয়বস্তু আছে তো একই কথা বারবার বলে দেওয়া আছে, অপ্রয়োজনীয় কথা লেখা আছে, একটু দাগাও সবাই, দাগাও। এখান থেকে পড়া শুরু করবা। এই দুইটা শব্দ বাদ দিয়ে দাও। এটুক বাদ দাও। এটুক বাদ দাও। এটুক বাদ দাও। দিয়েছো, বাদ দিয়েছো? जी सर। जी सर। এর কারণে কিন্তু তুমি পড়ে বুঝে উঠতে পারবে না, যদি কেউ বাদ না দাও পড়ে বুঝে উঠতে পারবে না। তারপর পরের পৃষ্ঠায় এটুক বাদ দাও। পেয়েছো? जी सर। सर। তারপরে এটুক বাদ দাও। পেলা? जी सर। सर। এইটা এখানে শেষ করবা। এটা এখানে শেষ করবা। এখানে শেষ করবা, তাহলে এখানে শেষ। আর শুরু করেছিলে এখানে, কিন্তু শুরু হয়েছিল এখানে, তা তো মনে আছে? দেখো, প্রয়োজনে চেক করে নাও, এখানে শুরু হয়েছিল। একেবারে শুরুতে শুরুতে এখানে শুরু হয়েছিল, এখানে শুরু, আর পরের পৃষ্ঠার এখানে শেষ। তাই তো? ঠিক আছে তো? जी सर। जी सर। তারপরের পৃষ্ঠায় যাও। এইটা লাগবে, এই চিত্রটা। এই চিত্রটা কোথায় আছে দেখো, এটাই টোটালি লাগবে। চিত্র 4.24 বিষয়বস্তু লাগবে আমাদের জানা। এখন আমি আলোচনা করতেছি, সবাই দেখো। আমি পিএইচ ও পিএস স্কেল সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচ্য টপিকসই হলো দ্রবণের পিএইচ ও পিএইচ স্কেল।
দ্রবণের পিএইচ ও পিএইচ স্কেল আমাদের আলোচ্য বিষয়। ভালো করে শোনো, ভালো করে দেখো, বেসিক বিষয় কিন্তু। পিএইচ তুমি যদি পড়াশোনা নাও করো, তারপর তোমার পিএইচ বিষয় সম্পর্কে ধারণা থাকা উচিত। আমি মূল বেসিক বলতেছি, কোথা থেকে পিএইচ আসছে, কিভাবে আসছে। যে কোনো অ্যাসিড H+ আয়ন দান করে, অর্থাৎ প্রোটন দান করে। তুমি যে অ্যাসিডই নাও না কেন, সেই অ্যাসিডটা কি প্রোটন দান করবে। কিন্তু অ্যাসিড প্রোটন দান করে কোথায়? বাতাসে তো না। অ্যাসিড প্রোটন দান করে কোথায়? বাতাসে দান করে না অবশ্যই, এটি পানিতে প্রোটন দান করে। অ্যাসিড যখন পানিতে প্রোটন দান করে, তখন অ্যাসিডের প্রোটন পানি অণুর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এই অ্যাসিড যে প্রোটন দান করছে, সেই প্রোটনের কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নাই। প্রোটন দান করেছে পানিতে। অ্যাসিড যখন পানিতে প্রোটন দান করে, এই প্রোটনের স্বাধীন অস্তিত্ব থাকে না, প্রোটনটি পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে হাইড্রোনিয়াম আয়ন দেখলেই বুঝবা যে আসলে এটা পানির সাথে প্রোটন যুক্ত অবস্থা। মনে যেন থাকে, আবার বলছি, অ্যাসিড প্রোটন বাতাসে ত্যাগ করে না, এটি অবশ্যই পানিতে ত্যাগ করে প্রোটন। অ্যাসিড যখন পানিতে প্রোটন ত্যাগ করে, তখন প্রোটন পানি অণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। এইভাবে প্রোটনের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, প্রোটন স্বাধীনভাবে থাকে না, এটি পানিতে আসার সাথে সাথে পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। তাহলে হাইড্রোনিয়াম আয়ন দেখা মানেই বুঝে নেবা পানির সাথে প্রোটন যুক্ত হয়ে আছে, অর্থাৎ এটি অ্যাসিডীয় ব্যাপার। আর H+ আয়নকে তো প্রোটন বলা হয়, তা তো জানো সবাই। বাস্তবে আমাদের গৃহীত খাদ্য, দেহের বিভিন্ন তরল, রক্ত, হরমোন, শ্বেতকণিকা, লোহিত কণিকা, রক্তের উপাদান যেগুলো যা আছে সবই তো তরল হয়ে আছে, বা পাকস্থলী ইত্যাদি ইত্যাদি। যে আমাদের জৈবিক যে ব্যাপার স্যাপার আছে, খাদ্য টাদ্য বলো, দেহের অংশ বিশেষ বলো, সকল তরলেই H+ আয়ন, H+ আয়ন মানে কি? হাইড্রোনিয়াম আয়ন। এটি থাকে খুব কম পরিমাণে, এরকম একটা খুব কম পরিমাণে থাকে। H+ আয়নের পরিমাণ 0.001 এত মোল আয়ন পার লিটার। এটা কিন্তু আয়ন, অণু না, আয়ন পার লিটারে থাকে। অথবা H+ আয়ন, H+ আয়ন মানে কি? হাইড্রোনিয়াম আয়ন। এরা পানিতে আরো কম থাকে, 0.00001 মোল আয়ন পার লিটার। অথবা H+ আয়ন আরো কম থাকে, H+ আয়ন মানেই হাইড্রোনিয়াম আয়ন। বাস্তবে এইভাবে আমাদের দেহের তরলগুলোতে, যত তরলগুলো আছে সব তরলগুলোতেই H+ আয়ন এত কম থাকে।
এই এত কম সংখ্যাগুলো আমরা তো সায়েন্টিফিক মুডে প্রকাশ করি, এইভাবে তো লিখি না আমরা সায়েন্সে, এইভাবে লিখি না তো, সব 10 টু দি পাওয়ারে প্রকাশ করি। তাহলে এইটা এই মানটা সমান সমান কি? 10 টু দি পাওয়ার কত বলো? পয়েন্টের পর কয় সংখ্যা? 3 সংখ্যা না -3? এত মোল আয়ন পার লিটার। এই মানটা এটাকে সায়েন্টিফিক মুডে লিখলে কত হবে বলো? 1 to the power -4. ওই 1 না লিখলো 10 টু দি পাওয়ার -4। মোল আয়ন পার লিটার। এটা তো আরো কম, এটা 10 টু দি পাওয়ার -5 মোল আয়ন পার লিটার। বলতে পারো স্যার আয়ন লিখতেছেন কেন? H প্লাস তো আয়ন, H প্লাস তো আর অণু না। H প্লাস কি আয়ন না? তাই আয়ন লিখতেছি। তাহলে দেখো সবাই, H প্লাস আয়নের ঘনমাত্রা সব 10 টু দি পাওয়ারে থাকে, 10 টু দি পাওয়ারে, কারণ এটি ছোট মান। ছোট মান রসায়নে খুব ছোট মান কি 10 টু দি পাওয়ারে লেখে। এই ছোট মানগুলো এইভাবে লেখে না রসায়নে বা ফিজিক্সে, কি সায়েন্টিফিক মোডে 10 টু দি পাওয়ারে লেখে। ছোট মান হওয়ার কারণে এগুলো আমরা কি কিসে লিখি? 10 টু দি পাওয়ারে লিখি। টেন বেস মানে কি লগ। কিসের জন্য লিখি? H প্লাস আয়নের জন্য লিখি। H প্লাস আয়ন মানে হাইড্রোনিয়াম আয়ন। আর ছোট মান হওয়ার কারণে 10 টু দি পাওয়ার কিন্তু সব মাইনাস এসেছে, দেখো। তাহলে লগের আগে কি একটা মাইনাস সাইন আসবে, সেটাই পিএস। তাহলে দেখো আরেকবার বলছি, H প্লাস আয়নের ঘনমাত্রা খুব ছোট হওয়ার কারণে 10 টু দি পাওয়ারে আসে, তাই লগ। আর খুব ছোট হওয়ার কারণে 10 টু দি পাওয়ার কিন্তু মাইনাস সাইন আসে, তাই লগের আগে কি মাইনাস সাইন। কিসের জন্য আসে? H প্লাস আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার জন্য আসে, বলো সবাই। এই বেসিক আমাদের জানতেই হবে। H প্লাস আয়নের ঘনমাত্রা ছোট হওয়ার কারণে কি 10 টু দি পাওয়ারে আসে। 10 টু দি পাওয়ারে আসার জন্য কি ব্যবহার করি আমরা? লগ। আর খুব ছোট হওয়ার কারণে 10 টু দি পাওয়ার মাইনাস মান আসে, তাই লগে সাইন ব্যবহার করা হয় কি মাইনাস। কিসের জন্য? H প্লাস আয়ন অর্থাৎ প্রোটন বা হাইড্রোনিয়াম আয়ন, একই কথা। এটাই হলো পিএইচ। পিএইচ এর সংজ্ঞা এইভাবে বলতে পারো, কোন দ্রবণের প্রোটন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটে আটকানো মানে কি মোলার ঘনমাত্রা, ঋণাত্মক লগারিদমকে অর্থাৎ মাইনাস লগারিদমকে সেই দ্রবণের পিএইচ বলা হয়। আবার বলছি, কোন দ্রবণের প্রোটন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে সেই দ্রবণের পিএইচ বলা হয়। মুখস্থ করো সবাই। কোন দ্রবণে প্রোটন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে সেই দ্রবণের পিএইচ বলা হয়। এক্ষেত্রে লগ কেন আসছে? সব 10 বেস। 10 বেস হওয়ার কারণে লগ আসছে। আর মাইনাস কেন আসছে? খুব ছোট হওয়ার কারণে 10 টু দি পাওয়ার মাইনাস আসে, তো সব মানগুলো 10 টু দি পাওয়ার মাইনাস হয়, তাই একটা মাইনাস আসছে।
কিসের জন্য? H প্লাস আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের জন্য, আর সেটাই হলো পি। এখন দেখো এবং শোনো, এই H প্লাস আয়নের ঘনমাত্রা 10⁻⁻1টাই হলো পিএইচটা। 10⁻³ না, এই দ্রবণের পিএইচ এর মান 3। 10⁻⁻4 না, পিএইচ এর মান কি? 4। 10⁻⁻5 না, পিএইচ এর মানটা কি? 5। এইভাবে H প্লাস আয়নের মোলার ঘনমাত্রা বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা 10⁻⁻1টাই হলো পিএইচটা। 10⁻⁻1টাই হলো পিএইচটা। 10⁻⁻1টাই হলো পিএইচটা। ঠিক আছে? এখন দেখো, কোন দ্রবণের H প্লাস আয়নের মোলার ঘনমাত্রা 10 ভাগ করলে, দেখো এটা 10 দিয়ে ভাগ করছে, তখন পিএইচ কিন্তু 1 একক বেড়ে যায়। সেটার আবার 10 ভাগ করলে কি পিএইচ আর 1 একক বেড়ে যায়। বুঝতে পারতেছো? দেখো 10 দিয়ে ভাগ করলেই তো এরকম আসবে। তাহলে কোন দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা যদি 10 ভাগ করো, তাহলে পিএইচ এর মান কি 1 একক বেড়ে যাবে। তার 10 ভাগ করলে কি পিএইচ এর মান 1 একক বেড়ে যাবে। কথাটি ঘুরে বলি আমি, এই কথাটি আমি ঘুরে বলি, উল্টে বলি। কোন দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা 10 গুণ করলে পিএইচ এর মান 1 একক কি কমে যায়। এটারও 10 গুণ করলে কি পিএইচ এর মান আরেক একক কি কমে যায়। বলো সবাই। কোন দ্রবণের H প্লাস আয়ন অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের অর্থাৎ প্রোটনের মোলার ঘনমাত্রা 10 ভাগ করলে পিএইচ এর মান কি হবে? 1 একক বাড়ে স্যার। 1 একক বাড়ে। এটার আবার 10 ভাগ করো, আর একক বাড়বে। 1 একক বাড়বে। উল্টা ব্যাপার, H প্লাস আয়নের ঘনমাত্রা অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা 10 গুণ করলে পিএইচ এর মান কি হয়? 1 একক কমে স্যার। কমে। তার 10 গুণ করলে কি পিএইচ এর মান আরেক একক কমে। তাহলে এখান থেকে তোমরা এখন বলবা আমাকে, যে দ্রবণের পিএইচ 3 তা অপেক্ষা যে দ্রবণের পিএইচ 5 তাতে H প্লাস আয়নের ঘনমাত্রা কি বেশি না কম? বেশি না কম? 3 অপেক্ষা 5 এর H প্লাস আয়নের ঘনমাত্রা কি বেশি না কম? বেশি। বেশি কোথায়? কি বলালাম? কম স্যার কম। 10 ভাগ করলে 1 একক বাড়ে, তার 10 ভাগ করলে 1 একক বাড়ে। তাহলে কোন দ্রবণের পিএইচ যদি হয় 5 মানে 3, তা অপেক্ষা কোন দ্রবণের পিএইচ যদি হয় 5, তাহলে 3 অপেক্ষা যে 5 তাতে H প্লাস আয়নের ঘনমাত্রা 100 ভাগ কম। কারণ একবার 10 ভাগ করছো 1 একক কমছে, আরেকবার 10 ভাগ করছো 1 একক কমছে, ফলে 2 একক কমছে। তাহলে 3 অপেক্ষা 5 এর H প্লাস আয়নের ঘনমাত্রা কি 100 ভাগ কম, 2 বার 10 ভাগ করছো। কথাটি ঘুরে বলি, কোন দ্রবণের পিএইচ 5 তা অপেক্ষা কোন দ্রবণের পিএইচ যদি 3 হয়, তাহলে 3 দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা কি 100 গুণ বেশি। দেখো এটার 100 দিয়ে গুণ করো, এটা হয়। তাহলে বলো এনিওয়ান, কোন দ্রবণের পিএইচ 4 আর কোন একটা দ্রবণের পিএইচ 7, এই 4 অপেক্ষা 7 দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ব্যাপারটা কি? স্যার পিএইচ এর মান 4 যেটা, সেটার ঘনমাত্রা বেশি হবে। সেটাই তো, কত গুণ বেশি? 4 অপেক্ষা 7 কত গুণ বেশি বা কত ভাগ কম?
1000 গুণ 1000 গুণ 1000 কম। গুণ বেশি। কম কি আবার বেশি কি বলো টলো? পিএইচ যেটা 4 আমি বলতেছি 4 5 হয়েছে কখন 10 ভাগ করার ফলে, 5 6 হয়েছে কখন 10 ভাগ করার ফলে, 6 7 হয়েছে কখন আবার 10 ভাগ করার ফলে। তাহলে কয়বার 10 ভাগ করছি? 3 বার, 1000 ভাগ করছি। বলো আবার 4 5 হয়েছে কখন পিএইচ তখন 10 ভাগ করছো। 10 ভাগ কর 5 6 হয়েছে কখন 10 ভাগ করার ফলে আবার 6 7 হয়েছে কখন। আরো 10 ভাগ করো। তাহলে 1000 ভাগ না। কোন দ্রবণের পিএইচ 4 হলে আর কোন দ্রবণের পিএইচ 7 হলে তাহলে 4 অপেক্ষা 7 পিএইচ এর যে দ্রবণ তাতে H+ আয়ন অর্থাৎ প্রোটনের মোলার ঘনমাত্রা 1000 ভাগ কম। এই কথা ঘুরেই বলো। কোন দ্রবণের পিএইচ 7 তা অপেক্ষা কোন দ্রবণের পিএইচ 4 এই 7 অপেক্ষা 4 দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কি 1000 গুণ 1000 গুণ বেশি। বেশি। 1000 গুণ বেশি। কারণ 7 6 হবে 10 গুণ করলে, 6 5 হবে তার 10 গুণ করলে, 5 4 হবে কি তার 10 গুণ করলে। তাহলে কয়বার 10 গুণ করছি? 3 বার 10 গুণ অর্থাৎ 1000 গুণ করছি। তাহলে তোমরা আমাকে বলো কোন দ্রবণের পিএইচ 10 তা অপেক্ষা কোন দ্রবণের পিএইচ যদি হয় 6 তাহলে H+ আয়নের ঘনমাত্রার ব্যাপারটা কি বলো, প্রোটনের ঘনমাত্রার ব্যাপারটা বলো। 10 অপেক্ষা 6 এর প্রোটনের ব্যাপারটা বলো। পিএইচ 10 আর 6 এ কি পিএইচ 6 6 এ বেশি হবে স্যার। 6 এ বেশি। 10000 গুণ বেশি হবে। কত গুণ বেশি? 10,000 10,000 10,000 তাহলে এই কথাটাই ঘুরে বলতে পারি 6 অপেক্ষা 10 এ কি 10,000 ভাগ কম H+ আয়নের ঘনমাত্রা অর্থাৎ প্রোটনের ঘনমাত্রা। তাহলে ফাইনালি বলো কোন দ্রবণের পিএইচ 2 তা অপেক্ষা কোন দ্রবণের পিএইচ যদি 1 হয় তাতে H+ আয়নের ঘনমাত্রা কি 2 অপেক্ষা 1 এর কি 10 ভাগ 10 বেশি। গুণ বেশি। 10 গুণ বেশি। তাহলে কোন দ্রবণের পিএইচ 4 তা অপেক্ষা কোন দ্রবণের পিএইচ যদি 6 হয় তাতে H+ আয়নের ঘনমাত্রা কি হবে 100 ভাগ কম। আর 100 ভাগ কম। কম। তাহলে কোন দ্রবণের পিএইচ 5 এ অপেক্ষা কোন দ্রবণের পিএইচ 3 তাতে H+ আয়নের ঘনমাত্রা কি 100 গুণ 100 বেশি। গুণ 100 গুণ বেশি। তাহলে 5 অপেক্ষা 2 কোন দ্রবণের পিএইচ ধরো 7 আর কোন দ্রবণের পিএইচ 4 তাহলে 7 অপেক্ষা 4 এর কি 1000 গুণ বেশি। 1000 গুণ বেশি। 1000 গুণ বেশি। তাহলে কোন দ্রবণের পিএইচ হলো 5 আর কোন দ্রবণের পিএইচ হলো 1 তাহলে কত 10,000 গুণ বেশি। 10,000 গুণ। কারণ 5 4 হইছে 10 গুণ করলে 4 3 হইছে 10 গুণ করলে 3 2 হইছে 10 গুণ করলে আর 2 1 হইছে 10 গুণ করলে তাহলে 10,000 গুণ বেশি। এই অবজেক্টিভ দেয়। ঠিক আছে। এইভাবে পিএইচ যে রাশিটা আছে না এটা হলো অম্লত্বের জন্য, অনুরূপ ক্ষারকত্বের জন্য পিওএইচ রাশি আছে। পিওএইচ হলো মাইনাস লগ অফ OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে কোন দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে সেই দ্রবণের পিএইচ বলা হয়। ভুল বললাম, পিওএইচ বলা হয়। আবার বলছি কোন দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে সেই দ্রবণের পিওএইচ বলা হয়। আর পিওএইচটা ব্যবহার করা হয় ক্ষারের ক্ষেত্রে আর পিএইচটা ব্যবহার করা হয় অ্যাসিডের ক্ষেত্রে। এখানে ওই একই কথা বলতে পারো তুমি, পিওএইচ 4 অপেক্ষা পিওএইচ 2
এই 4 অপেক্ষা 2 দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কি বলো? স্যার 100 গুণ বেশি। 100 গুণ বেশি। 100 গুণ বেশি। যা বলো ওই আগের কথা বলবা, ঠিক আছে? জি স্যার। এখন পিএইচ স্কেলের বিষয়টা বলতেছি, ভালো করে দেখো, শোনো। আমরা জানি (25°C) তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কি? কেডব্লিউ। পানির আয়নিক গুণফল কেডব্লিউ হলো হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? আবার এইটা সমান সমান আমরা জানি 25°C তাপমাত্রায় 1 × 10⁻⁻14। তাহলে এই অংশকে আমি আলাদা করে লিখতে পারি এটা এইভাবে, এই অংশকে আলাদা করে লিখলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল কি 1 × 10⁻⁻14। ওই 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকে, -14 লেখা যায় না ডাইরেক্ট? এরপর এই সমীকরণে উভয় পাশে লগ নেই, বাম পাশে লগ দেব, ডান পাশে লগ দেব। লগ a × b কি? লগ a × b কি? লগ a + b না? একবারে লিখি, লগ a × b হলো লগ a + b, তা তো জানো সবাই। বাম পাশে লগ দিলাম, লগ a × b আছে, তাই লগ a + লগ b লিখলাম। আর ডান পাশে লগ নিলে তো 10 বাদ যায়, লগ আর 10 তো বিপরীত রাশি, লগ নিলে 10 বাদ যায়, কিন্তু প্রয়োজনে আমি লিখি 10⁻⁻14। এই লগ আর 10 বিপরীত রাশি হওয়ার কারণে বাদ যায়, পরস্পর বাদ যায়। তখন রইল কি? লগ অফ হাইড্রোনিয়াম আয়ন প্লাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন -14। উভয় পাশে মাইনাস সাইন দ্বারা গুণ করি, মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়ন মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন ইকুয়াল +14। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়নই তো পিএইচ, আর মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন কি? পিওইচ ইকুয়াল কত? 14। এই সমীকরণটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব, মুখস্থ করো। পিএইচ আর পিওইচ এর যোগফল কি? 14। পিএইচ আর পিওইচ এর যোগফল কিন্তু 14, মনে রাখো। বিশুদ্ধ পানিতে পানি যখন আয়নিত হয় তখন 2 অণু পানি মিলিয়ে আয়নিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলে একটা হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। তাহলে 7টা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলে কি 7টা হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে? 40টা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলে কি 40টা হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে।
তাহলে বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা ইকাল কি হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা? তাই তো? আর একটু আগে একটা সমীকরণ পেলাম না, এইটা এইটা কাজে লাগাবো আমরা। এটা একটু দেখে রাখো, হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা আর হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা গুণফল হলো 1 × 10⁻⁻14। আর একটু আগে দেখলাম বিশুদ্ধ পানিতে সমান সংখ্যক হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়, তাহলে পানিতে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান হয়। তাহলে একটু আগে দেখলাম হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা ইকাল কি 1 × 10⁻⁻14। হাইড্রোনিয়াম আয়ন এর মোলার ঘনমাত্রা আর হাইড্রোক্সাইড আয়ন সমান সমান কি হাইড্রোনিয়াম আয়ন, তাহলে হাইড্রোক্সাইড আয়নের বদলে আমরা কি বসাতে পারি হাইড্রোনিয়াম আয়ন, আর 1 দিয়ে গুণ করলে তো সেটাই হয়। বুঝছো তো সবাই? হাইড্রোক্সাইড সমান সমান তো হাইড্রোনিয়াম আয়ন, তাহলে হাইড্রোক্সাইডের স্থলে বসাইছি কি হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এখন হাইড্রোনিয়াম আয়নের তো স্কয়ার, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা স্কয়ার না 10⁻⁻14। উভয় পাশে পাওয়ারে যদি 2 দ্বারা ভাগ করি, পাওয়ারে 2 দ্বারা ভাগ করি উভয় পাশে, এই হয়। আর উভয় পাশে লগ নেই, লগ হাইড্রোনিয়াম আয়ন, আর লগ দিলে 10 বাদ যায়, আর কাটাকাটি করলাম না, একবারে লিখলাম লগ দিলে 10 বাদ যায়, রয় কি -7। বেজ বাদ গেলে কিন্তু পাওয়ারটা বেজে চলে আসে। এখন উভয় পাশে মাইনাস সাইন দ্বারা গুণ করি, মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়ন ইকাল কি +7। তাহলে মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়ন তো পিএইচ, পিএইচ ইকাল কি 7। তাহলে বিশুদ্ধ পানি নিয়ে কাজ করে পিএইচ পেলাম 7। তাহলে পিএইচ 7 হলে কি নিরপেক্ষ, কারণ পানি কিন্তু নিরপেক্ষ পদার্থ, না অ্যাসিড না ক্ষার। তাহলে বিশুদ্ধ পানি নিয়ে পিএইচ পেয়েছি 7, তাহলে পিএইচ 7 যে সে নিরপেক্ষ, না অ্যাসিড না ক্ষার। আর পিএইচ আর পিওএইচ এর যোগফল 14, তাহলে পিএইচ যেহেতু 7, তাহলে বিশুদ্ধ পানির পিওএইচ তাও কি 7, কারণ পিএইচ আর পিওএইচ এর যোগফল কত 14, তাহলে পিএইচ 7, তাহলে পিওএইচ কি বাকি 7। আবার দেখো 1 মোলার ঘনমাত্রার HCl দ্রবণে, HCl তো একটা H+ আয়ন দেয়, তাহলে H+ আয়নের ঘনমাত্রা 1 মোলার। যেহেতু 1 মোলার HCl দ্রবণ, তাহলে এই দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা সেটাও 1 মোলার। মোলার না লিখে তুমি এটাও লিখতে পারো মোল আয়ন পার লিটার। আর H+ আয়নই তো হাইড্রোনিয়াম আয়ন, H+ আয়ন না লিখে আবার তুমি কি লিখতে পারো হাইড্রোনিয়াম আয়ন, কারণ H+ আয়নটা পানিতে কি হিসেবে থাকে হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে। বুঝছো সবাই? একটা অ্যাসিড, একটা HCl অ্যাসিড একটা H+ আয়ন দেয়, তাহলে HCl অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা তো 1 মোলার। 1 মোলার মানেই তো মোল পার লিটার, কিন্তু মোল তো এটা আয়ন, তাই মোল আয়ন পার লিটার লেখা হয়েছে।
এই অবস্থায় অর্থাৎ 1 মোলার HCl দ্রবণে মানে তীব্র অ্যাসিডের দ্রবণে, এটা কিন্তু তীব্র বা শক্তিশালী অ্যাসিড, সেই দ্রবণে পিএইচ কি মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত ধরছি? 1 ধরেছি না? তাহলে মাইনাস লগ 1, লগ 1 এর মান কি 0, লগ 1 এর মান 0। তো তাহলে এই অবস্থায় কোন অবস্থায়? তীব্র অ্যাসিডের দ্রবণে, শেষ তীব্র অ্যাসিডের দ্রবণে পিএইচ এর মান কত? 0। তাহলে পিওইচ কত? পিএইচ আর পিওইচ এর যোগফল 14, তাহলে পিওইচ কত? 14 বলো সবাই। তীব্র অ্যাসিডের যে দ্রবণ, সেই দ্রবণে পিএইচ কত? 0, তাহলে পিওইচ আর পিওইচ এর যোগফল 14, তাহলে পিওইচ কত? বাকি 14। অনুরূপভাবে তুমি যদি তীব্র ক্ষার নাও, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, তাহলে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 1 মোলার। ওয়ান মোলার মানে কি? 1 মোল আয়ন পার লিটার। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এখানে পিওইচ কি মাইনাস লগ অফ ওইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে ওইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত ধরছি? 1, আর লগ 1 এর মান কত? 0। তাহলে পিওইচ কি 0, আর পিএইচ আর পিওইচ এর যোগফল 14 হয়, তাহলে পিএইচ কি 14। তাহলে একটু আগে দেখলাম পানির পিএইচ 7, পিওইচ ও 7। পানি মানে নিরপেক্ষ পদার্থ, না অ্যাসিড না ক্ষার। এরপর দেখলাম তীব্র অ্যাসিডের দ্রবণে পিএইচ এর মান 0, পিওইচ 14। এখন দেখলাম তীব্র ক্ষারের দ্রবণে পিওইচ 0 আর পিএইচ কি 14। সেই অনুযায়ী মান পেয়ে আমরা এই পিএইচ স্কেল তৈরি করেছি। পিএইচ স্কেল আর পিওইচ স্কেল তো উল্টা ব্যাপার। উপরের আগে পিএইচ স্কেলটা দেখো, উপরের স্কেলটা হলো পিএইচ স্কেল, নিচের স্কেলটা হলো পিওইচ স্কেল, উল্টাটা। উপরেরটা বুঝাই, নিচেরটা উল্টাটা দেখো। নিরপেক্ষ যেটা, এটা পিএইচ কত? 7। এই যে এই পিএইচ এর মান কিন্তু নিরপেক্ষর ক্ষেত্রে পিএইচ 7। আবার দেখো নিরপেক্ষর ক্ষেত্রে পিএইচ কি 7। তীব্র অ্যাসিডের বেলায় যেমন 1 মোলার HCl এর বেলায় পিএইচ কি 0। তীব্র ক্ষারের বেলায় পিএইচ কি 14। আর অন্যভাবে বলতে গেলে 7 নিরপেক্ষ, পিএইচ 7 নিরপেক্ষ, 0 হলো তীব্র অম্ল আর 14 কি তীব্র ক্ষার। কিন্তু এটা আরো ভাঙিয়েও বলা যায়, সেগুলো আমরা অঙ্কে দেখব। 7 নিরপেক্ষ তা ঠিক আছে, এর নিম্ন সীমা অম্লীয়, কিন্তু এইটুক সীমা হলো মৃদু অম্ল বা দুর্বল অম্ল, 7 থেকে 2 পর্যন্ত। আর বাকি এইটুক সীমা কি 2 থেকে 0 পর্যন্ত কি তীব্র অম্ল। আবার ডান পাশে দেখো 7 নিরপেক্ষ,
7 থেকে 12 পর্যন্ত এটুক কি মৃদু ক্ষার, আর বাকি এটুক কি টুয়েলভ থেকে 14 পর্যন্ত কি তীব্র ক্ষার। এ হলো পিএইচ স্কেল, এ হলো ব্যাপার। এখন এটা পড়ে আমাকে আগামী ক্লাসে ঠিকঠাক মতো জিজ্ঞেস করবা সবাই, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর এই ক্লাসটা একটু দেখে নিও ভালো করে। আর এখানে তোমরা একটু বাড়তি লিখে নাও বইতে, এই যে এইখানটায় পেয়েছো কিনা দেখো, পিএইচ 7 পিওইস 7, এটুকু একটু লিখে নাও, বইয়ের উপর লেখো। পাইছো সবাই? পিএইচ 7 জি স্যার। পিওইস 7 এটা লিখে নাও। আর তার নিচে এইটুক বাদ দিয়ে দাও, এইটুক বাদ দিলে দিলে আরো ভালো হবে বুঝতে। এইটুকু একটু বাদ দাও, পাইছো? এরপরে পাওয়া গেছে? পেয়েছো সবাই? জি স্যার। এটুক বাদ দাও, এটা পড়ে নিও, যেটুক দাগালাম এটা পড়ে নিয়ে আগামী ক্লাসে জিজ্ঞেস করো। কালকেই ক্লাস আছে কিন্তু, আগামী কালকেই ক্লাস আছে। গুড বাই এভরিওয়ান। কেউ কিছু বলবা? স্যার শর্ট সিলেবাসের যে টপিক গুলো আছে ওইগুলো একটু দাগাই দেবেন। এগুলোই পড়াচ্ছি, দাগাই দেবো। আরে তুমি দেখি আগামী ক্লাসে দাগাই দেবো না শর্ট সিলেবাসের। এখানে আবার 21 সালও আছে, দেখি কয়জন কি জয়েন করে সেটা বুঝে প্রয়োজনে আগামী ক্লাসে দেখাই দেবো না। ঠিক আছে, আমার রেডি করা আছে।